চলে আসছি মোস্ট ইনকনসিস্টেন্ট মানুষ, মোস্ট ইনকনসিস্টেন্ট ভিডিওস নিয়ে। আমি তখনই শুধু ভিডিও বানাই যখন আমার ফোন আমাকে বলে যে ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট মেমোরিজ, প্লিজ ডিলিট সামথিং অর ইউ ক্যান নট টেক এনি ফটোস। জাস্ট তখন, বিকজ আমি এগুলো আর পিসিতেও নিতে পারি না, আমার পিসিও ওভারলোডেড হয়ে রয়েছে। তো আমি ডে 2, এটা ছিল আমাদের ভুটানের। আমরা জেন পুনাখা নামে একটা হোটেলে ছিলাম, অ্যান্ড আমার থাকা মতে এখন পর্যন্ত বেস্ট ভিউয়ের হোটেল ছিল এটা। এবং এই হোটেলটা থেকে আপনারা দেখতেই পারতেছেন, রাত্রেবেলা আসলে বোঝা যাচ্ছিল না এত সুন্দর, বাট সকালবেলা অনেক সুন্দর লাগছিল। আমরা একটু আশেপাশে হাঁটতেও বের হই। এবং আগেই বলে রাখি অ্যাবাউট পুনাখা সিটি, এটা হচ্ছে আগে ক্যাপিটাল ছিল 1955 পর্যন্ত, আসলে ভুটানের এটা ক্যাপিটাল ছিল। এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে সবচেয়ে লোয়েস্ট এরিয়া ভুটানের। এবং উইন্টারের সময় এখানে এক ধরনের পাখি আসে, সেটা হচ্ছে গিয়ে গলাটা তাদের কালো হয়, এবং এই পাখিটার জন্য ওরা আলাদা এখানে নাকি একটা ফেস্টিভও করে, এবং ওই ফেস্টিভটা নাকি অনেক সুন্দর হয়। এছাড়া পুনাখা নিয়ে আরেকটা কথা বলে রাখি, এখানে ইনফার্টিলিটি টেম্পল আছে, যদি কেউ ঘুরতে চান অবশ্যই ঘুরতে যেতে পারেন। এছাড়া পুনাখাতে অনেক টাইপের ট্রেকিং করতে পারেন। তো আমরা সকালবেলা উঠে নাস্তা করে চলে যাই একটা জায়গাতে, সেটা হচ্ছে গিয়ে পুনাখা জং। পুনাখা জংটা হচ্ছে গিয়ে মাস্ট ভিজিট এরিয়াগুলোর মধ্যে একটা, এটা হচ্ছে পুনাখা জং। এবং এই পুনাখা জং নিয়ে এটা যদি আপনি বলেন যে এটা ভুটানের সবচাইতে স্পিরিচুয়াল জায়গা, বা বলতে পারেন যে সবচাইতে স্যাক্রেড প্লেস। এখানে আপনার এন্ট্রি ফি লাগবে 1000 রুপিস, এবং বাচ্চাদের ক্ষেত্রে বা 5 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ডিসকাউন্ট আছে 250, আর যদি 6 থেকে 17 বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে মনে হয় 500 রুপিসের মতো লাগবে। আমি এখানে নিজে বেশি কিছু বলবো না, এখানে আমি আমার গাইড যে আমাদেরকে নিয়ে যায় তার কথাই বেশি শোনাবো। আমি ওভাবেই ভিডিওগুলো করেছি। এর আগে শুধু বলে রাখি, এই যে প্লেসটা, এটা হচ্ছে ওদের 2টা রিভার আছে, একটা হচ্ছে ফোচু আর একটা মোচু। আমরা যে রিভারটা সামনে দেখতে পাচ্ছি সেই রিভারটার নাম হচ্ছে গিয়ে মোচু বা মাদার রিভার, আর ওই পাশে যে রিভারটা দেখবো সেটা হচ্ছে ফোচু বা ফাদার রিভার। এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গাতে, যে জায়গাটা এই 2টা রিভারকে, ফাদার এবং মাদারের যে কানেক্টিং পয়েন্টে এই জায়গাটা রয়েছে। সো ওরা বলতে পারে যে মাস্কুলিনিটি অ্যান্ড ফেমিনিটির যে একটা কানেকশন, তারা ভাবে যে এটা এই প্লেসটাতে আছে, এবং এটা ওদের কাছে অনেক বেশি স্যাক্রেড প্লেস। তো আমি আর কথা বাড়াবো না, আমি বেশিরভাগ কথাই আসলে আমার গাইড যেটা বলে আমি সেটা শোনানোর চেষ্টা করব। By our founder Satung Nawan Namgyal. So he's Tibetan, and he came to Bhutan in 1616, and he united the country. So while he was uniting the country, he built this type of fortress almost around the country as his seat. Okay, and even the naming ceremony, and even the oath of allegiance, appointing of the chief above, everything should be done here. So it is one of sacred place or the fortress in the country, because in Bhutan we used to have lots of relics. এর জন্য এইসব জায়গাতে যদি আপনার যাওয়া লাগে তাহলে আপনাকে অবশ্যই একজন গাইড লাগবে। গাইড আপনাকে বলে দিবে, যেমন আমাদেরকে বলে দিচ্ছিল বাম দিক দিয়ে উপরে উঠতে এবং ডান দিক দিয়ে যাতে নিচে নামি। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, যেগুলো ওদের অনেক কাছের জিনিস, এগুলো যেন আমরা ভুল না করি। Their paintings is just to purify our speech, mind and body. So before we enter the sacred the chapel or the sacred temple inside, we have to purify ourselves. Okay? So that's why we have lots of paintings at the entrance. And once we cross the entrance and once we enter the main gate, we have paintings of four harmonious friends, and we have the diagrams, and we have the paintings of positivity, God of positivity. So while we go out, you can take pictures and you can see, okay? And this is the first courtyard, and annually. So এই পুনাখা জংয়ে তৈরি হয়েছিল 1637 সালে, এবং এটা তৈরি করেছিল ভুটান যে আবিষ্কার করেন যে ব্যক্তি, আমি ওনার নামটা উচ্চারণ করব না বিকজ ভুল হতে পারে। তো উনি এই জায়গাটাও তৈরি করেছিলেন, জাস্ট 2টা রিভারের মাঝের যে জায়গাটা, এই জায়গাটাতে 4টা টেম্পল আছে এবং 2টা কোর্ট ইয়ার্ড আছে। এই কোর্ট ইয়ার্ড দুটোতে
অনেক প্রোগ্রাম হয়ে থাকে, অনেক রিচুয়ালস হয়ে থাকে, এবং একটা সবচেয়ে বড় রিচুয়ালস হচ্ছে পুনাখা সেচু। এই পুনাখা সেচুর আমি অনেকগুলো ভিডিওস দেখেছি ইউটিউবে, এবং ওখানে দেখেছি অনেক মাস্ক পরা বা মাস্ক পরে ওরা হচ্ছে গিয়ে এই রিচুয়ালগুলো পালন করে, মাস্ক ডান্স হয়, এবং এই রিচুয়ালগুলো নাকি খুব কালারফুল হয়, যেটা আমি দেখেও গিয়েছি, যদিও আমরা এই রিচুয়ালগুলো পাইনি। তবুও আমরা যখন টেম্পলের ভিতরে ঢুকি আমরা মাস্ক ডান্স দেখেছি, এবং অনেক অনেক বুদ্ধরা ওখানে বসে মন্ত্র পড়ছিল বা ওদের প্রার্থনা করছিল, যেটাকে বলা হয়। তো আমরা সেটাও দেখেছি, কিন্তু ওগুলোর ভিডিও আসলে করা হয়নি বা করা যায়নি, এটা নিষেধ ওদের ওখানে। এবং এই জায়গাটা ওদের কাছে অনেক বেশি স্যাক্রেড, সো আমাদেরকে ওভাবেই জুতো খুলে ওদেরকে সম্মান জানাতে হয়েছে ভিতরে যেতে হলে, এবং এটা আসলে অপশনাল, আপনি যেতেও পারেন বা নাও যেতে পারেন। কিন্তু এখানকার প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা ছিল যে আপনি এই আর্কিটেকচারগুলো দেখতেও আমার মনে হয় এই জায়গাটাতে যাওয়া উচিত, বা যে খুব পছন্দ করে এইসব এমন আর্কিটেকচার, সে এই জায়গাগুলো খুব খুব বেশি পছন্দ করবে আমার মনে হয়। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে রয়্যাল যে ওয়েডিংগুলো আছে না, রয়্যাল ওয়েডিংগুলো এখানে হয়। 2011-তে 4th কিংয়ের ওয়েডিং এখানে হয়েছিল, অ্যাজ এটা হচ্ছে কি মোস্ট স্যাক্রেড প্লেস ওদের। এরপর পুনাখা জং থেকে আমরা চলে যাই পুনাখা সাসপেনশন ব্রিজ। এই সাসপেনশন ব্রিজটা হচ্ছে সবচাইতে বড় সাসপেনশন ব্রিজ পুরো ভুটানের, এবং এটা আসলে দেখার মতো একটা জায়গা ছিল। আমি আগেই বলে রাখি, আমি যেহেতু ইন্ডিয়ার মানালি গিয়েছি এবং অলসো ভিয়েতনাম গিয়েছি, তো আমার একটু এর আগের দিন একটু মনটা খারাপ ছিল, বিকজ আমার কাছে সব কিছুই না মেঘালয়া বা আছে না ভুটানের কিছু অংশ, বা আমার সব কিছু না তিন মিশালি লাগছিল। মনে হচ্ছিল যে এইসব জায়গাতে আমি গিয়েছি, এত টাকা দিয়ে কি আসলে ভুটান মানে ঘোরার দরকার আছে কিনা। কিন্তু এই দিনটা আমি অনেক এনজয় করেছি। আমি জংয়ে যাওয়া পর্যন্ত আমার মনে হয়েছে যে এটা তো ওদের রিচুয়াল, বাট এরপর আমি যেই জায়গায় গিয়েছি আমার মনে হয়েছে যে না, এগুলো দেখার জন্য হলেও একবার ভুটানে যাওয়া দরকার। যেমন এখন আমরা যে সাসপেনশন ব্রিজে গেছি, সাসপেনশন ব্রিজের প্রত্যেকটা জায়গায় আমার ভয়েস আছে এখানে, প্রত্যেকটা জায়গাতেই, আমি এখানে বেশি কথা বলবো না। সাসপেনশন ব্রিজ নিয়ে বলতে গেলে এটা হচ্ছে গিয়ে 160 মিটার লম্বা, এবং এটা ফোহ নদীর যে রিভারটা আছে এটার উপর দিয়ে চলে গেছে। এটা রিভার থেকে 60 ফিট উপরে আছে, এবং এই সাসপেনশন ব্রিজটা তৈরি করা হয়েছে আপনার মেটালের কেবলস দিয়ে, যাতে এটা উইন্ড, ফ্লাড অথবা আর্থকোয়েককে প্রিভেন্ট করতে পারে এবং এটা টিকে থাকে। তো এই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল এই সাসপেনশন ব্রিজের জায়গাটা। এখানে আমি নিজেই আমার ভয়েস দিয়েছি, তাই এখানে আমার আসলে বেশি কথা বলার নেই। আমাকে একটু দেখতে হবে যে এটা ওয়ার্ল্ডের বড় সাসপেনশন ব্রিজ কিনা, আমি এরকম কিছু একটা শুনে আসছিলাম। কিন্তু এখান থেকে যে ভিউ, এক্সিলেন্ট ভিউ। দূর থেকে যদি আমি দেখি, কোনো পোস্ট কার্ডের স্ট্যাম্পের ছবি আছে না, ঠিক সেরকম। কি দারুণ! আর এই জায়গা অ্যাজ ইউজুয়াল আকাশটা আসলে কাউকে ছবি তুলতে বলার অথবা ভিডিও করতে বলার কেউ থাকে না। আপু ওখানে রয়ে গেছে, বিকজ আপু ভয় পাচ্ছিল এখানে আসতে। বাট এখান থেকে এই যে এখান থেকে রাফটিংটা দেখা যাচ্ছে, রাফটিংয়ের প্লেসটা, মানুষ রাফটিং করছে এখানে। আমরা মনে হয় ওখান থেকে রাফটিং করে শুরু করে এদিকে যাব। জায়গাটা সুবহানাল্লাহ এত সুন্দর।
যেদিক দিয়ে আমি তাকাবো এত সুন্দর, এত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গ্রুপের সবাই সামনে চলে গেছে, আমি একটু ছবি তুলতে পিছিয়ে গেছি। মানে চারদিকে এত সুন্দর, এত সুন্দর। আমি যেদিকেই যা কিছু তুলতেছি আমার কাছে মনে হচ্ছে অনেক কম তুলতেছি। অ্যান্ড ফটোজ আর নট ডুইং দ্য জাস্টিস অফ দিস বিউটি। ইটস টু বিউটিফুল। ডিসক্লেমার, এখানে আমি এই দৌড়টা দিয়ে অনেক মানুষকে ভয় দেখাইছি, যেটা আমি পরে জানতে পারছি। সবাই ভাবছে যে এটা এত দুলতেছে কেন। সো সাসপেনশন ব্রিজ থেকে আমরা চলে যাই রাফটিংয়ের জন্য। রাফটিংয়ের এই জায়গাটা আমরা সবাই এনজয় করেছি। আমরা 6 জন করে মোট 12 জন রাফটিং করেছিলাম, এবং 6 জন করেই বসা যাবে দেখে আমরা ওভাবেই গাড়ি থেকে আমাদের গাইড ওভাবেই বলে নিয়েছিল যে কিভাবে আমাদেরকে রাফটিং করতে হবে। রাফটিংয়ের জন্য আলাদা গাইডও ছিল। তো আমরা খুব এনজয় করি। দিস ব্রিজ ইজ অলসো নাইস। আমার মনে হয় রাফটিংটা খুব মজা হবে, স্রোত অনেক বেশি। আমার আসলে সুন্দর করে এই জায়গাটা আমি আবার ছবি তোলার চেষ্টা করবো। অনেক সুন্দর, উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, স্যান্ডেল দেওয়া হলো। রাফটিংয়ের জন্য 10,000 রুপি করে লাগতেছে। 6 জন বসতে পারবে। সো আমাদের পার পার্সনে পড়তেছে 1660-এর মতো করে রুপিস। এর জন্য আমাদেরকে একটা হেলমেট, লাইফ জ্যাকেট আর স্যান্ডেল প্রোভাইড করা হচ্ছে। এটা ওদের তরফ থেকেই হচ্ছে। এখানে সবাই রাফটিংয়ের জন্য রেডি। আমিও রেডি। আমাদের গ্রুপ এখনো পিছিয়ে রেডি হচ্ছে। আমাদের আরেকটা গ্রুপ আছে, ওরা রেডি, ওরা অলরেডি নৌকায় উঠে গেছে। সরি ভাই, পরের ভিডিও আগের ভিডিও পরে দিয়ে দিছি, কিন্তু আবার এত এনার্জি নাই যে এখন আমি বসে বসে এই ভিডিও আবার চেঞ্জ করবো। নো থ্যাঙ্কস। আমরা এখানে চেঞ্জিং রুমে চেঞ্জ করলাম। আমরা এখন খাওয়া দাওয়া করবো। যেখানে খাওয়া দাওয়া করবো এই জায়গাটা অনেক সুন্দর। এটা আমাদের আউটডোর, এই যে তাঁবুগুলোর নিচে আমরা খাওয়া দাওয়া করবো।
আর আগেই বলি, খাবার নিয়ে বেশি কেউ কোনো এক্সপেকটেশনস রাখবেন না এই জায়গায়। খাবার যা থাকবে আমি আবার বলে দিই, আপনার জন্য 3 বেলায় বুফে থাকবে, কিন্তু বুফেতে কিছু খাওয়ার মতো থাকবে না। ভাত থাকবে, খুব বাজে একটা নুডলস থাকে, ডাল মাস্ট থাকে, সব ভেজিটেবল আইটেমস থাকে, এবং ভেজিটেবল আইটেমে কোনোটাতেই লবণ বেশি থাকে না। সো আরেকটা সবচেয়ে বড় কথা, তরমুজ থাকে, আপনি তরমুজ খেতে পারবেন মন মতো। আমি এখানে বেশি এনজয় করেছি ভিউ, মানে পুনাকা জং দেখতে দেখতে যে খাওয়ার ভিউটা, এটা আমার কাছে বেস্ট লাগছে। এছাড়া আসলে খাওয়ার মতো আপনার বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া লাগে আপনি এখানে খেয়ে নেবেন। এরপর আমরা চলে যাই থিম্পুর দিকে, মানে আমরা পুনাখা থেকে থিম্পুর দিকে যাই। এবং এই জার্নিটা ওয়ান অফ দ্য মানে বিউটিফুল জার্নি আপনি বলতে পারেন, যে অনেক সুন্দর জার্নি ছিল এই জার্নিটা, আপনি দেখতেই পাচ্ছেন। এবং খুব ব্রাইট ছিল সব কিছু, আমার খুব ভালো লাগতেছিল জানালার পাশে বসে দেখতে দেখতে। মাঝপথে আমরা আবার দোচলা পাসের এখানে নামি, এবং আজকে দেখেন কালকে আমরা কি দেখে আসছি দোচলা পাস, আর আজকে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের জন্য, এত বেশি ঠান্ডা ছিল। সবচাইতে বড় কথা, আপনারা অবশ্যই হাতে একটা ঠান্ডার কাপড় রাখবেন। আমি ভিয়েতনামেও সেম ভেজালে পড়ছিলাম, যে দেখি হুট করে ঠান্ডা, এবং সাউথ কোরিয়াতেও সেম ভেজালে পড়ছিলাম যে হুট করে ঠান্ডা পড়ে যায়। সো আমি এইবার আর কোনো অপশনই রাখি নাই যে আমি ভুল করব। আমি সবসময় আমার ব্যাগে একটা করে ঠান্ডার কাপড় ছিল, সো আমি ওটাই পরে নিছি। এবং এখানে আমরা এমনিতে একটু ফ্রেশ হয়ে একটু চা খাই, এরপর আবার আমাদের জার্নি শুরু হয় এখান থেকে থিম্পুর দিকে। সো কাহিনী হচ্ছে, এটা আমাদের হোটেল, কিন্তু যে বাস ছিল বাস বি, ওরা না বুঝে হোটেলে আমাদের রুমগুলোতে চেক ইন করে ফেলছে। সো আমরা করতে পারতেছি না এখন ওরা আবার ওখান থেকে বের হবে, এরপর আমাদের আবার রুম গুছিয়ে দিবে, এরপর আমরা রুমে এন্টার করতে পারবো। তার আগে আসলে আমরা এভাবে একটু হাঁটাহাঁটি করব, যেহেতু থিম্পুতে অনেক অনেক শপ আছে, আমরা সেগুলো দেখবো। অ্যাটলিস্ট বেটার দ্যান পুনাখাতে একদম। আরেকটা জোস জিনিস, সেটা হচ্ছে গিয়ে বুদ্ধা পয়েন্ট রাতে এত সুন্দর দেখা যায়। হ্যাঁ, এই যে বুদ্ধা পয়েন্ট, ওখান থেকে আমার ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ওখান থেকে অনেক সুন্দর লাগতেছে। আমার ক্যামেরাতে এত ভালো দেখা যাচ্ছে না, যে লাইটটা জ্বলতেছে বুদ্ধাকে দেখা যাচ্ছে, এবং এই গাছের জন্য দেখা যাচ্ছে না পুরাটা, বাট দূর থেকে আমরা যখন আসছি একদম ফুললি দেখা গেছে, 100% দেখা গেছে। সো আপু, এই গ্রোসারি স্টোরে আসবেন? তো আমরা জাস্ট দেখতেছি কি কি পাওয়া যায়। মোস্টলি ইন্ডিয়ান আর ইন্ডিয়ান জিনিসই পাওয়া যায় এখানে। ইউনিমাতে ওকে, আই উইল পোস্ট ভুটান ব্লগ। তুমি আমাদেরকে একটু বলো কেমন লাগছে, কিছু কেনাকাটা করো। আমরা এখানে কেনাকাটা করতে আসছি। এগুলো নাকি নেপালের, এটা আমার খুব ভালো লাগছিল। এটার দাম আমাকে বলছে 1000-এর মতো, 990, মানে 1000-ই। এটা ঢং করে 10 রুপি কম বলার কিছু নাই আসলে। এগুলো অনেক কিউট, কিন্তু এগুলো আমার হবে না। এটার দাম হচ্ছে গিয়ে 1350। দেবো না। আপনি চলে যাবেন নূরজাহান মার্কেটে, হকার্সে চলে যাবেন, এর থেকে অনেক ভালো ভালো জিনিস পাবেন। এই যে দিস আর রিয়েলি নাইস বলছে আপু। এখন আপু এটা কিনবে না। দাম কত আপু? আমি বললাম না, এটা ভালো দাম, মানে প্রাইস এখন অনেক বেশি, মানে আমাদের অনুযায়ী বেশি, কিন্তু আবার যদি আপনি চিন্তা করেন ওদের তো এরকম প্রোডাকশন নাই, ওদের সবই আনা লাগতেছে ইন্ডিয়া থেকে, বলো নেপাল থেকে আনতেছে, সো সেই অনুযায়ী দাম নেওয়া লাগতেছে। এগুলো সব হকার্স আছে, সব আছে।
এগুলো 300 টাকায় কিনছি আমি বাংলাদেশে। সামটাইমস আমার মনে হয় আমিই চিপ, আমি সব জায়গায় চিপ চিপ জিনিস কিনি। এই যে পুমার চলেন, এই যেগুলো নিবেন। আপু যেহেতু ঠান্ডার কাপড় আনে নাই, 2300 টাকা এটার দাম। নো ওয়ে, ঠান্ডায় মরে গেলেও আমি কিনবো না কিছু। তো একটু ভুল হয়েছে, আমাদের হোটেল হচ্ছে এটা। অনেক সুন্দর এই হোটেলটা মনে হচ্ছে, ভিতরে যদিও দেখি নেই। ওই হোটেলটা নিয়ে অনেক কমপ্লেন ছিল, তো আমরা এই হোটেলে চলে আসছি। ওখানে যদি আমাদের একটা ফ্যামিলি রয়ে গেছে। এই হোটেলটা খুব নাইস লাগতেছে আমার কাছে। আপনারা তো জিতে গেলেন। Local wine tomorrow. When we visit Simply Bhutan, you will get there. Yeah. The smell is really good. In Simply Bhutan, we'll dance together tomorrow. এখানে না, এখানে যত স্টাডি হোক, এখানে জেনারেটর নাই। এখানে জেনারেটর নাই, এখানে ক্যান্ডেল লাইট মশলা টি দিয়ে। দিস ইজ গুড। এখানে এটা ভালো হইতেও পারে, আমার কাছে ভালো লাগছে। ভাইয়ারা ওইটাকে এত অপছন্দ করছে, এই হোটেল না দেখেই ভাইয়ারা বলতেছে এটা বেস্ট। বিরক্তি বোধ করছে। যাক, আমরা বেঁচে গেছি। ও, কারেন্ট চলে আসছে। এটা হচ্ছে আমাদের সেভ এনার্জি। এখানে দেন কার্ডটা, দেন কার্ডটা প্লেস করে। এইটাই কার্ড, এটাই কার্ড। না না না, উল্টা করুন। হ্যাঁ, এখন বের করেন কার্ডটা। ওকে, নাইস। এটা আমাদের হোটেল। বেসিকলি 3 স্টারে যা যা থাকে সেরকমই। হিটার আছে, এসি আছে। এটা খুব নাইস নাইস নাইস। অ্যান্ড দিস, আপু এর আগের দিন তো আমি চয়েস করছিলাম, আপনি আজকে চয়েস করেন, নো প্রবলেম। আপনি কি উইন্ডো এরিয়া চাচ্ছেন? ওকে, আমরা এমনি ঘুরলাম। আপু একটু জিনিসপত্র কিনলো। এখানে বসি না আপু, এদিকে বসি। বার, আপনারা কই ঘুরলেন? ঘুরছেন? আমরা আবার ওই হোটেলের কাছে গেছি। আমার সবচেয়ে এক্সাইটমেন্ট কাজ করছে এই ইমাদ আসছে নিয়ে। ইমাদ আসছি হচ্ছে কয়েকজন দীপিকা পাডুকোনের ভিডিও দেখছে না, যে সবচেয়ে ফেভারিট খাবার ওর এই ইমাদ আছে। এটা হচ্ছে গিয়ে মরিচ দিয়ে মিওনিজ দিয়ে এইটা করে। আর এছাড়া সবই মোটামুটি ওদের ভেজিটেবল আইটেমস। অ্যান্ড এখানে মাছ ছিল। ওদের খাবারটা আমার কাছে খারাপ লাগে নাই। অ্যান্ড ফার্স্ট টাইম ইমাদ আছি এটা খাচ্ছিলাম। প্রথম বাইটে অনেক ঝাল লাগছে, কিন্তু পরে থেকে আমার মনে হয়েছে যে খাবারটা বেশ, আসলে খাবারটা মজা। বাংলাদেশে যদি আমি রান্না বান্না একটু করতাম, আমি হয়তো ট্রাই করতাম, কিন্তু আমি যেহেতু করিও না, আমার এত ইচ্ছাও নাই যে এইভাবে আমি মরিচ খাবো। কিন্তু এটা একটা ইন্টারেস্টিং খাবার ছিল।
আমি সাথে সাথে ভাত খাচ্ছি বিকজ আসলে আমার কাছে ঝাল লেগেছিল, কিন্তু পরে আমি আবার পুরোটাই শেষ করতে পেরেছি দেখলাম। এই ছিল আমার দ্বিতীয় দিন। আমার এক্সপিরিয়েন্স অনেক 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 ভালো ছিল। পুনাখা অনেক সুন্দর এবং আমি প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন অনেক বেশি এনজয় করেছি। যদি ভাগ্য ভালো থাকে এবং আমি থার্ড ভিডিও আপলোড করি তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, নইলে তো আসলে আমি জানি না।